তাহলে কিভাবে আমরা হ্যাঁ সরি কিভাবে আমরা ক্লাসিফাই করব? ইউজুয়ালি ইউটিআই ক্লাসিফাই করা যায় আনকমপ্লিকেটেড ইউটিআই এন্ড কমপ্লিকেটেড ইউটিআই। আনকমপ্লিকেটেড ইউটিআই মানে পেশেন্টের শুধু জ্বর আছে, ইনফেকশন, বাট দেয়ার ইজ নো সাইন্স অফ কমপ্লিকেশন। What are the signs of complications in UTI? Signs of complications মানে patient will be toxic looking, patient will be dehydrated, there will be urea creatinine will be deranged, পেশেন্টের বলে ওটাকে recurrent vomiting, recurrent incessant vomiting হবে, আর patient will be lethargic and sick. So these are the signs of complicated UTI. যদি complicated UTI থাকে তাহলে অ্যান্টিবায়োটিক প্রেফারেবলি আইভি অ্যান্টিবায়োটিক দিতে হয়, ইউজুয়ালি কোর্সিস 7 to 10 days. কিন্তু যদি আনকমপ্লিকেটেড ইউটিআই হয় মানে জাস্ট ফিভার আছে, বাট পেশেন্ট ইজ নন টক্সিক, পেশেন্ট ইজ নন ডিহাইড্রেটেড, ভমিটিং হচ্ছে না, ক্রিয়েটিন নরমাল আছে, ইউরিন আউটপুট নরমাল আছে, সেটা আনকমপ্লিকেটেড ইউটিআই। আনকমপ্লিকেটেড ইউটিআই ইউজুয়ালি ওরাল অ্যান্টিবায়োটিক, ইউজুয়ালি উই গিভ আইদার সেফালোস্পোরিনস অর ফ্লুরোকুইনোলস। তো সেগুলো দেওয়া হয়, ইউজুয়ালি 5 to 7 days এর ট্রিটমেন্ট করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট জাস্ট বলে রাখি, যদি ইউটিআই ক্লাস হয়েছে মনে হয়, যে হাউ ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট। এই পেশেন্ট যেটা ইউটিআই হয়েছে 2 বছরে, কিভাবে ইনভেস্টিগেট করবো? আমাকে নেক্সট কোনো পেশেন্ট যদি লেস দেন 1 year, ইভেন আফটার ফার্স্ট টাইম ইউটিআই, আমাকে 3টে ইনভেস্টিগেশন করতেই হয়। একটা হচ্ছে ইউএসজি, কেইউবি বা কিডনি ইউরেটার ব্রাদার ইউএসজি, নাম্বার 2 is micturating cystoid ureterectomy or MCU, and third number হচ্ছে DMSA scan, that is কিডনি স্ক্যান, যেখানে আমি ইউটিআই এর পরে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, কোনো স্কার ফর্ম হচ্ছে কিনা সেটা জানতে। ইউজুয়ালি ইউএসজি ডান জাস্ট আফটার ট্রিটমেন্ট 2 to 3 weeks গ্যাপে আমরা একটা এমসিইউ করি টু প্রিভেন্ট এনি ব্যাকওয়ার্ড ইনফেকশন কন্ট্রোল হওয়ার পরে আমরা এমসিইউ করি 2 to 3 weeks গ্যাপ দিয়ে, আর 2 to 3 months গ্যাপ দিয়ে ডিএমএসএ করি। ডিএমএসএ অনেক স্কার দেখতে চাইছি যে ইউটিআই এর জন্য কোনো রিফ্লাক্স, নেফ্রোপ্যাথির জন্য, কিছুর জন্য স্কার ফর্মেশন হচ্ছে, সেটা স্কার ফর্মেশন থেকে দেরি হয়, এই জন্য 2 to 3 months। লেস দেন 1 year এই 3টে টেস্ট করতে হবে ইভেন আফটার ফার্স্ট এপিসোড অফ ইউটিআই। 1 to 5 years, লেস দেন 1 year বললাম, 1 to 5 years ইউজুয়ালি আমরা দুটো টেস্ট করি। নাম্বার 1 is ইউএসজি, নাম্বার 2 is ডিএমএসএ স্ক্যান, আর এমসিইউ লাগলে করি। আর মোর দেন 5 years এ ইউজুয়ালি অ্যাট লিস্ট একটা ইউএসজি কেউবি করা থাকে। যদি কোনো প্রবলেম পাই দেন উইল গো ফর এমসিইউ অর ডিএমএসএ স্ক্যান। এই জিনিসটা জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কি কি ইনভেস্টিগেশন করবো পরে ট্রিটমেন্ট পার্টটা জিজ্ঞেস করতে পারে। আর ইউটিআই রিলেটেড হোয়াই ইউটিআই বলছো, হোয়াট ইজ সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া, হ্যাঁ এই কোশ্চেন গুলো আসতে পারে। তো ইউটিআই স্লাইড এটা। নেক্সট হচ্ছে 8-year-old male child presents with puffiness of eyes, bilateral fatal edema, cola colored urine, decreased urine output for last 5 days. Appearance হচ্ছে smoky, specific gravity more or less normal, pH 6.7, albumin 2+, লিউকোসাইটস। আচ্ছা, যেটা বলার কথা যে ইউটিআই তে কিন্তু 1+ or 2+ অ্যালবুমিন পাওয়া যেতে পারে, ঠিক আছে। লিউকোসাইট 25 to 30, আরবিসি 40 to 50, কাস্ট আরবিসি কাস্ট আর গ্র্যানুলার কাস্ট, কালচারে কোনো গ্রোথ নেই। এখানে অ্যাবনরমাল ক্লিনিক্যাল ফাইন্ডিং কি কি? পাফিনেস অফ আইস, বাইলেটারাল ফেটাল এডিমা, কোলা কালার্ড ইউরিন, ডিক্রিজ ইউরিন। তার সাথে আমি ল্যাবরেটরিতে আরবিসি পাচ্ছি, তার সাথে আরবিসি কাস্ট আর গ্র্যানুলার কাস্ট পাচ্ছি, আর অ্যালবুমিন 2+ পাচ্ছি। এই সব ক্লিনিক্যাল সিনারিওতে দিস ইজ অ্যাকিউট গ্লোমেরুলারাইটিস। এখানে পিএসজিএন বলবে না, কারণ পোস্ট ডেক্টোকল জানো না, মোস্ট কমন পোস্ট ডেক্টোকল ঠিক আছে, এটা অ্যাকিউট গ্লোমেরুলারাইটিস। তখন জিজ্ঞেস করবে হোয়াট, কেন অ্যাকিউট গ্লোমেরুলারাইটিস বলছো? অ্যাকিউট গ্লোমেরুলারাইটিস বলছি স্যার কারণ দেয়ার আর ফিচার্স অফ অ্যাকিউট গ্লোমেরুলারাইটিস। কি কি ফিচার্স হয়? ইডিমা হয় নাম্বার 1, নাম্বার 2 কি হয়? দেয়ার উইল বি কোলা কালার্ড ইউরিন হয়, নাম্বার 3 হাইপারটেনশন হয়, যেটা এখানে মেনশন নেই, নাম্বার 4 ইউরিন আউটপুট ডিক্রিজ হয়, আর রাইজিং ক্রিয়েটিনিন ইউজুয়ালি কিছুদিনের জন্য রেজড কন্ডিশনে। তো তার মধ্যে এখানে ইডিমা আছে, কোলা কালার্ড ইউরিন আছে, আর ডিক্রিজ ইউরিন আউটপুট আছে। আর যদি ল্যাবরেটরি প্যারামিটার করি, যেহেতু গ্লোমেরুলোনেফ্রাইটিস, গ্লোমেরুলাসের ইনফ্লামেশন, সো দেয়ার উইল বি লিকিং অফ অ্যালবুমিন, বাট এই অ্যালবুমিন লিকিংটা নেভার উইল বি ইন দ্য নেফ্রোটিক রেঞ্জ, মানে 3+, 4+ হবে না, ইউজুয়ালি 1+, 2+ হবে। এটাই ডিফারেন্সিয়েট করে ফ্রম, কারণ নেফ্রোটিক সিনড্রোমও একটা গ্লোমেরুলাসেরই প্রবলেম, এটা ফুড প্রসেসের প্রবলেম, কিন্তু গ্লোমেরুলাসেরই ইনফ্লামেশন হচ্ছে। আর তুমি যদি দেখো যে
খারাপ ধরনের নেফ্রোটিক সিনড্রোম গুলো দেখো, নন মিনিমাল চেঞ্জ ডিজিজ গুলো, তাতে গ্লোমেরুলাস মেসেঞ্জিয়াম, গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেল ওদেরই ইনফ্লামেশন, দুটোই ইনফ্লামেশন। বাট এই অ্যাকিউট গ্লোমেরুলাইটিস কখনো নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া হবে না, আনলেস নেফ্রাইটিক নেফ্রোটিক সিনড্রোম হয়, দুটো ওভারল্যাপ। লিউকোসাইটস 25 to 30, এখানে লিউকোসাইটস কেন বেশি, এখানে নট ডিউ টু ইউটিআই, লিউকোসাইটস বেশি হচ্ছে কারণ ইনফ্লামেশনের জন্য। আমরা জানি যে কোনো জায়গায় ইনফ্লামেশন হলে সেখানে দেয়ার উইল বি কালেকশনস অফ লিউকোসাইটস, কালেকশনস অফ নিউট্রোফিলস, কালেকশনস অফ আদার লিউকোসাইটস, তো ফাস্ট সেলস বেরিয়ে আসছে। আরবিসি পজিটিভ হয়েছে 40 to 50%, সেই জন্যই কোলা কালার ইউরিন হয়েছে। আর আরবিসি কাজ গ্রানুলোকাস ইম্পর্টেন্ট, that denotes that these RBCs are origin of RBC is not from below lower urinary tract but from the glomerulus। কেন? কারণ লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে যদি আরবিসি তৈরি হতো যেমন ইউটিআই তে, সেগুলো সেখানে কোনো কাস্ট পাওয়া যেত না। আরবিসি কাস্ট পাওয়া যাচ্ছে মানে সোর্স অফ আরবিসি ইজ দ্য গ্লোমেরুলাস। সেই আরবিসি গুলো যখন টিউবুলস এর মধ্যে দিয়ে পাস করে, টিউবুলস এর ট্যাম হর্সফল প্রোটিন আছে, তার মধ্যে ইমপ্রেগনেটেড হয় আরবিসি গুলো, দিয়ে আরবিসি কাস্ট তৈরি হয়। গ্র্যানুলার কাস্ট লিউকোসাইটস এই প্রোটিন ট্যাম হর্সফল প্রোটিনের উপরে ইমপ্রেগনেটেড হয়ে গ্র্যানুলার কাস্ট হয়। Okay, so this is a acute glomerulonephritis slide. Acute glomerulonephritis is a high volume managed. Usually management, usually most common cause of acute glomerulonephritis is post-streptococcal glomerulonephritis, but streptococcus এর against a antibiotic এ লাভ নেই, কারণ এটা একটা immunological reaction। অলরেডি তার after a throat infection or after a skin infection 2 to 3 weeks এর পরে acute post-streptococcal glomerulonephritis। তো আমাকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে, মানে সাপোর্টিভ ম্যানেজমেন্ট মানে হাইপারটেনশন থাকলে বিপি কমাতে হবে, ঠিক আছে, ইডিমার ম্যানেজমেন্ট করতে হবে। তার জন্য আমি তাকে ফুসেমাইড বা আদার ডায়োরেটিক্স দিতে পারি। ইউরিন আউটপুট যদি কমতে থাকে, আমার ইউরিন আউটপুট কেন কমছে বা রাইজিং ইউরিক ক্রিয়েটিনিন হচ্ছে, আমাকে একেআই এর ম্যানেজমেন্ট বা অ্যাকিউট কিডনি ম্যানেজমেন্ট করতে রেস্ট্রিক্ট করতে হতে পারে, ঠিক আছে। আবার এরকম হতে পারে যে হচ্ছে পেশেন্টের ইউরিক ক্রিয়েটিনিন রাইজিং ট্রেন্ডে আছে, হ্যাঁ, তো সেখানে গিয়ে আমাকে এমনকি আমার হেমোডায়ালিসিসও লাগতে পারে। সাপোর্টিভ ম্যানেজমেন্ট ইজ দেয়ার ফর অ্যাকিউট glomerulonephritis, নো স্পেসিফিক ম্যানেজমেন্ট। নেক্সট স্লাইড, একই রকম জিনিস, এখানেও ইডিমা আছে, পাফিনেস অফ আইস, বাইল্যাটারাল পেডাল ইডিমা, এখানেও ডিক্রিজ ইউরিন আউটপুট আছে। কিন্তু মোস্ট স্ট্রাইকিং ফিচার হচ্ছে অ্যালবুমিন 4+। 4+ মানে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া, ঠিক আছে। নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া যদি এটা ইউরিয়া আছে 4+, যদি 24 আওয়ার্স প্রোটিন দেখা যায় তাহলে মোর দেন 3.5 গ্রাম, ঠিক আছে। এখানে লিউকোসাইটস আরবিসি সব নরমাল, আয়োডিন কাস্ট হুইচ ইজ নরমাল এখানে আছে। এখানে মেইন জিনিস হচ্ছে অ্যালবুমিন 4+। তোমাকে জিজ্ঞেস করবে, সো দিস ইজ আ স্লাইড অফ আনলেস প্রুভড আদারওয়াইজ, দিস ইজ আ স্লাইড অফ নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের কি কি ফিচার্স হয়? নেফ্রোটিক সিনড্রোমের মোস্ট ফিচার্স হচ্ছে অ্যানাসার্কা হয়, দ্যাট ইজ জেনারেলাইজড ইডিমা। নাম্বার 2 হচ্ছে দেয়ার উইল বি হাইপোঅ্যালবুমিনেমিয়া, মানে যদি আমি সিরাম অ্যালবুমিন দেখি কম হবে, ইউজুয়ালি লেস দেন 3 গ্রাম%। আর ইউরিনে তো হাইপার অ্যালবুমিনিউরিয়া হচ্ছেই, তো হাইপার অ্যালবুমিনেমিয়া, হাইপার অ্যালবুমিনিউরিয়া, হাইপার কোলেস্টেরোলেমিয়া, আমাকে কোলেস্টেরল লেভেল দেখতে হবে। নেফ্রোটিক সিনড্রোমে ইউজুয়ালি হাইপার মোর দ্যান 240 থাকে, হাইপার কোলেস্টেরোলেমিয়া। তার সাথে কি থাকে? তার সাথে থাকে ইউজুয়ালি আর্লি ফেজে দেয়ার উইল বি ডিক্রিজড ইউরিন আউটপুট। ইউরিন আউটপুট কেন কম থাকে? কারণ তুমি নেফ্রোটিক সিনড্রোমের প্যাথোফিজিওলজি দেখো, সেখানে অ্যালবুমিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে টু কিডনিস, আর অ্যালবুমিনেমিয়া, হাইপারঅ্যালবুমিনেমিয়া হচ্ছে দেয়ার ইজ ডিক্রিজড অনকোটিক প্রেসার অফ দ্য ভাস্কুলার ফ্লুইড। তার জন্য কি হচ্ছে থার্ড স্পেসে ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে। থার্ড স্পেসে ফ্লুইড বেরিয়ে গেলে অবশ্যই দেয়ার উইল বি ডিক্রিজড ইউরিন আউটপুট। নেফ্রোটিক সিনড্রোম নিয়ে ডিটেলস আমার মনে হয় ক্লাস হয়েছে, ডক্টর সুমন্ত্র স্যার আর ডক্টর স্যার ক্লাস নিয়েছে, সেগুলি সব ডিটেলস ক্লিয়ার হয়েছে নেফ্রোটিক সিনড্রোম না। নেক্সট স্লাইড হচ্ছে 3-year-old এর সিএসএফ এক্সামিনেশন স্লাইড। সেখানে এখানে তার ফিভার, হেডেক, ভমিটিং, নেক পেন আছে। ফিভার, হেডেক, ভমিটিং, নেক পেন মানে দিস আর দ্য সাইন্স অফ দিস আর দ্য মেনিনজিয়াল সাইন্স, হ্যাঁ, মানে সাইন্স অফ মেনিনজিজম। আর কি কি তার সাথে আরো কি কি মেনিনজিয়াল সাইন্স থাকে? কার্নিক্স, বুরজিনস্কি, নেক রিজিডিটি, এগুলো থাকে। তো আমার একটা মেনিনজেস ইনভলভ হয়েছে এরকম একটা পেশেন্টের, যার সিএসএফ করেছি। সিএসএফ এ দেখা গেছে 1300 cell count with 90% polymorphonuclear leukocytes. Protein is raised and sugar is decreased.
তাহলে যার সেল কাউন্ট রেজ তার মধ্যে 90% পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস ইন দ্য সেটিংস অফ মেনিনজাইটিস, ইট ইজ আ পায়োজেনিক মেনিনজাইটিস। তো পায়োজেনিক মেনিনজাইটিস এর নেক্সট হচ্ছে এই বাচ্চার কি কি অর্গানিজম সাসপেক্ট করছিস, কারণ অর্গানিজম দেখে আমরা ট্রিটমেন্ট ডিসাইড করি। এম্পিরিক্যাল ট্রিটমেন্ট কি দেবো, তো 3 ইয়ার্সে ইউজুয়ালি এইচ ইনফ্লুয়েঞ্জি বা নিউমোকক্কাস হয়। লেস দেন, যেটা নর্মাল যেটা প্যাটার্ন, লেস দেন 2 months অফ এজ, মানে early infancy, less than 2 months of age. The most common organism for meningitis is gram-negative organism like Klebsiella, like E. coli. After 2 months, till 2 years or 3 years, usually H. influenzae, the most commonest organism, and more than 2 years or 3 years, usually pneumococcus is the most common organism. But Staphylococcus aureus যে কোনো এজ গ্রুপেই হতে পারে, এটা মাথায় রাখতে হবে। সো what antibiotic we should give? Empirically, I should give antibiotic IV ceftriaxone, যেটা কিনা কভার করে pneumococcus অথবা H. influenzae প্লাস IV vancomycin, এটা কভার করে Staphylococcus aureus. So the empirical antibiotic of choice is IV ceftriaxone and IV vancomycin. দিয়ে আমি সিএসএফ যখন বলছি সিএসএফ কালচার পাঠাবো, সিএসএফ কালচারে যদি আমার অন্য কোনো অর্গানিজম করে, তো আই হ্যাভ টু চেঞ্জ দ্য অ্যান্টিবায়োটিক। তো ইউজুয়ালি কতদিন অ্যান্টিবায়োটিক দিতে হয়? ইউজুয়ালি 10 to 14 days অ্যান্টিবায়োটিক দিতে হয় এই বয়সে। এর মধ্যে কিন্তু নিউবর্নের যদি আবার মেনিনজাইটিস থাকে, ইউজুয়ালি 21 days অ্যান্টিবায়োটিক দিতে হয়। ঠিক আছে? তো এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন হবে না। পায়োজেনিক মেনিনজাইটিস, তোকে মেনিনজাইটিস রিলেটেড কোশ্চেন করতে পারে যে বলো মেনিনজাইটিস কত ধরনের মেনিনজাইটিস হয়, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, এই রিলেটেড কোশ্চেন। বাট আইডেন্টিফাই করতে পারবি আশা করা যায় 90% পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস, দ্যাট ইজ ইট। ঠিক একই জিনিস, একই রকম ভাবে প্রেজেন্টেশন, জাস্ট অ্যাপিয়ারেন্স অফ সিএসএফ হ্যাজ চেঞ্জ। এরকম না, নাও দ্য সিএসএফ ইজ স্ট্র কালার or standing cobweb problem. Cobweb problem দিয়েছে মানে আর কিছু ভাবার কারণ নেই, তবে ফট করে বলিস না, সব কিছু পড়ে তারপরে বলবি। সেল কাউন্ট ইজ 300, এখানে 90% লিম্ফোসাইটস, তার সাথে প্রোটিন রেজড, সুগারও ডিক্রিজ। So sir, this is the case of probably tubercular meningitis. Why tubercular meningitis? The points in favor is this is a meningitis because there are signs of meningitis like headache, vomiting, neck pain, along with fever, and on appearance there is straw color cobweb coagulum, which is very much specific for tuberculous origin, and cell count is raised, that is of 90% leukocytes. তার সাথে সাথে বায়োকেমিস্ট্রিতে প্রোটিন সুগার বিশেষ, so these are tuberculosis. Now tuberculous meningitis important long question, জানতে হবে pathogenesis of tuberculous meningitis, how you treat tuberculous meningitis, what are the symptoms of tuberculous meningitis. So next investigation আমি কি করব, next investigation আমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস রিলেটেড ইনভেস্টিগেশন করতে হবে। সেগুলো কি? আমি একটা চেস্ট এক্সরে করব টু সি ওয়েদার দেয়ার ইজ পালমোনারি টিউবারকুলোসিস অর নট। নাম্বার 2 আমি একটা মান্টু টেস্ট করব। নাম্বার 3 আমি একটা কমপ্লিট হিমোগ্রাম উইথ ইএসআর করব, যেটা সাজেস্টিভ হবে যে আরো ডুয়ার্স ডিউল। আর আমি সিএসএফ একটা অ্যাডা করতে পারি, হ্যাঁ অ্যাডা করতে পারি। আবার সিএসএফ থেকেও আমি সিবিন অ্যাড করতে পারি, অথবা সিএফ আমি অ্যাসিড ফাল বেসিলাস দেখতে পারি। আরেকটা কি করতে হয়, গ্যাস্ট্রিক লাভাজ ফর সিবিনেট, হ্যাঁ জিএল সিবিনেট বলে, ডিটেক্ট মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস স্পেসিফিক নিউক্লিক অ্যাসিডস। ঠিক আছে, তো সেটা আমি করতে পারি। তো হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট? আমাকে অবশ্যই এটিডি দিতে হবে। এটিডি ইউজুয়ালি আমরা ওটিডির সাথে আমরা ইউজুয়ালি ফার্স্ট 8 উইকস তার সাথে স্টেরয়েডস দিই, স্টেরয়েডস ইন দ্য ফর্ম অফ ডেক্সামিথাজোন, ইউজুয়ালি ইনজেকশন ডেক্সামিথাজোন ফলোড বাই পেশেন্ট একটু স্টেবল হলে ওরাল প্রেডিসোলন দিই। ইউজুয়ালি ট্যাপারিং ডোজে দেওয়া হয় ফর 8 উইকস। কেন দেওয়া হয়? টু প্রিভেন্ট এনি কমপ্লিকেশন অফ মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, বিকজ যে কোনো জায়গায় যেখানে মানে টিবি ইনফেকশন হলে যেখানে ইনক্রিজ চান্স অফ ফাইব্রোসিস হওয়ার চান্স থাকে, যার জন্য ড্যামেজ হতে পারে, সেই সব জায়গায় আমরা একটু স্টেরয়েডস দিই। যেমন যদি আমি কারো হচ্ছে টিবি স্পাইন হয়, সেখানেও স্টেরয়েড দেওয়া হয়। টিবি মেনিনজাইটিস হলে স্টেরয়েড দেওয়া হয় টু প্রিভেন্ট লং টার্ম কমপ্লিকেশন, নাহলে ফাইব্রোসিস হয়ে একটা সিএনএস এর ফাইব্রোসিস, সিএনএস এর যদি ফাইব্রোসিস হয় বা সিএনএস এর যদি স্ক্লেরোসিস হয়, তার লং টার্ম এফেক্ট। তো কতদিন ইউজুয়ালি দিই? ইউজুয়ালি আমরা 9 to 12 months থেরাপি দিই, 6 months দিই না, ইউজুয়ালি 9 to 12 months এটিডি দিই, ক্যাটাগরি 1 এটিডি। ওকে, তো টিবিএম নিয়ে একটু পড়তে হবে। নেক্সট স্লাইড হচ্ছে এবার কিছু নিউবর্ন স্লাইড। আর নিউবর্ন প্রেজেন্টেড অন ডে 5 of his life with lethargy, post-hoc, recurrent vomiting,
Blood test shows leukocyte count 5800, absolute neutrophil count 1400, IT ratio is more than 0.2, CRP মোটামুটি normal আছে, but micro ESR is raised. So how do we approach such a child? So এখানে তুমি যদি দেখো যে লেথার্জি, কোর্সাক আর রিকারেন্ট ভমিটিং আছে, এটা ইউজুয়ালি সব নিউবর্নের যে কোনো প্রবলেম হোক, লেথার্জি, কোর্সাক, রিকারেন্ট ভমিটিং ইজ আ ব্যাড সাইন ফর আ নিউবর্ন। হ্যাঁ, যে নিউবর্ন মার খুব ভালো করে খাচ্ছে, গুড সাক অ্যাক্টিভিটি, ক্রাই রিফ্লেক্স অ্যাক্টিভিটি ইজ গুড, আমরা সেই নিউবর্নকে নিয়ে অতটা চিন্তিত না। কিন্তু if the cry, reflex and activities are less or patient is lethargic and there is more shock, তখন তো ভাবতে হবে কোনো প্রবলেম হচ্ছে না। আমি তার ইনভেস্টিগেশন করেছি, সেপসিস ইজ অলমোস্ট ডিডি এরকম একটা সিচুয়েশনে, তার অবশ্যই আমি হাইপোগ্লাইসিমিয়া এক্সপ্লোর করবো, অবশ্যই আমি তার কোনো ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা দেখবো, আমি হাইপোথার্মিয়া আছে কিনা দেখবো, কারণ ওইগুলো হচ্ছে সেম ক্লিনিক্যাল ফিচার্স করে। বাট এখানে সেপসিস স্ক্রিন করেছে, বেসিক্যালি সেপসিস স্ক্রিন ইজ পজিটিভ, কারণ অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট লোয়ার সাইডে immature is to total IT ratio যেটা বলে, that is more than 0.2 আর মাইক্রো ESR বেশি, sepsis skin positive, তাহলে how do you approach? তো আমার এই পেশেন্টটা সেফ is probable is a sepsis skin positive sepsis। তো আমি নেক্সট ইনভেস্টিগেশন করব, আমি তাহলে ডায়াগনোসিস হচ্ছে দিস ইজ আ চাইল্ড having sepsis skin positive late onset neonatal sepsis। Why late onset? Early onset neonatal sepsis usually presents more less than 72 hours of birth, more than 72 hours of birth, this is late onset sepsis। and any late onset sepsis patient, আমরা জানি যে লেট অনসেট সেপসিস যদি হয়, ইউজুয়ালি সেপ্টিসেমিয়া, মেনিনজাইটিস, নিউমোনিয়া, এই তিনটে জিনিস গোজ ইন হ্যান্ড টু হ্যান্ড। মানে একটা থাকলে সেপ্টিসেমিয়া যদি থাকে, তার মেনিনজাইটিস আছে কিনা রুল আউট করতে হবে, বা মেনিনজাইটিস আছে থাকলে তার নিউমোনিয়া আছে কিনা রুল আউট করতে হবে। তো আমার নেক্সট ইনভেস্টিগেশন কি কি করবো, আমি একটা চেস্ট এক্সরে করবো, নাম্বার 1, নাম্বার 2 একটা ব্লাড কালচার করবো টু সি এনি ব্লাড স্ট্রিম ইনফেকশন, আমি একটা সিএসএফ কালচার করবো to see any meningitis, sorry, CSF normal routine examination along with culture করব, see any meningeal involvement, also urinary tract infection রুল আউট করা উচিত একটা এমএলসিএস করে। তো এইগুলো করে ডিপেন্ডিং অন দা রিপোর্ট আমি ডিসাইড করব যে আমি কতদিন অ্যান্টিবায়োটিক দেব। Usually, what is the empirical antibiotic that is given? Usually one third generation cephalosporin plus one aminoglycoside is started. So আমাদের ক্ষেত্রে আমরা স্টার্ট করি usually IV cefotaxime with IV অ্যাডিক। বাট যদি মনে হয় যে লোকাল অ্যান্টিবায়োগ্রাম আলাদা হয়, যেমন কোনো কোনো নিচুতে কখনো দেখা যায় সেফোট্যাক্সিন দিয়ে কিছুই কাজ হচ্ছে না, তখন আমরা সেকেন্ড লাইন আইভি পাইপেরাসিলিন ডাজোভেক্টম প্লাস অ্যামিকাসিন অর নেটিনোমাইসিন আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, কতদিন ধরে দেবো? যদি আমার একটা পেশেন্টের আমার এরকমই একটা প্রেজেন্টেশন হয় কিন্তু তার সেপসিস স্কিন নেগেটিভ, তাহলে তার ডায়াগনোসিসে প্রবাবল সেপসিস, প্রবাবল সেপসিসে ইউজুয়ালি উই গিভ অ্যান্টিবায়োটিক ফর 3 to 5 days। তারপরে দেখছি বাচ্চার ইমপ্রুভমেন্ট হচ্ছে, দেন উইল স্টপ অ্যান্টিবায়োটিক। যদি সেপসিস স্ক্রিন পজিটিভ হয় বাট তার ব্লাড কালচার, সিএসএফ কালচার নেগেটিভ, দেন ইউজুয়ালি উই গিভ 5 to 7 days, at least 10 days, মানে at max 10 days দিতে পারি, usually 5 to 7 days দিই for sepsis skin positive sepsis but where blood culture and CSF culture is negative। যদি ব্লাড কালচার পজিটিভ থাকে কিন্তু সিএসএফ নেগেটিভ থাকে, ইউজুয়ালি উই গিভ 10 to 14 days, ইউজুয়ালি ইন আওয়ার সেন্টার উই গিভ 14 days অ্যান্টিবায়োটিক। আর যদি সিএসএফ ইনভলভ মানে মেনিনজাইটিসও থাকে, সিএসএফ অলসো ইজ অ্যাবনর্মাল, দেন উইল গিভ 21 days। তো আউটলাইন দ্য ম্যানেজমেন্ট এগুলোই বলতে বলেছে। আর এটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেনও দেয়, নিউরেটাল সেপসিসের থিওরিটিক্যাল কোশ্চেন, তখন এই কথাগুলো লিখতে হবে। ঠিক আছে, next slide is a term exclusively breastfed baby presented on day 6 of his life with with jaundice. His mother noticed yellow discoloration of eyes from day 3 of life, and on examination, jaundice was found on upper thighs but not on the soles or palms. How do we approach the child? এখানে দেখা যায় যে টার্ম বেবি, 6 day old বেবি, তার জন্ডিস হয়েছে, মাদার কি দেখলো যে ইয়েলো ডিসপ্লেশন বা আইজ আছে, তার সাথে সাথে আপার থাইজ আছে বাট নট পামস এন্ড সোলস। তাহলে আমাকে এটা অ্যাসেস করতে গেলে তো পেশেন্ট ইজ ডেফিনেটলি সাফারিং ফ্রম নিউরেটাল জন্ডিস অর নিউরেটাল হাইপারবিলিরুবিনেমিয়া, বাট ডিপেন্ডিং অন দ্য which part of the body is involved, আমি ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারি যে হোয়াট ইজ দ্য পসিবল বিলিরুবিন লেভেল অফ দ্য পেশেন্ট। যেমন সেটার জন্য একটা রুল আছে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল কি বলছে, যদি only face is ecteric তাহলে ইউজুয়ালি অ্যারাউন্ড 5, শোনা যাচ্ছে অনেকের, অ্যারাউন্ড 5 mg/%। if upper part of the body above umbilicus is involved,
then or icteric, then it is around 5 to 8 milligram percent. If below umbilicus but upper thigh is involved, around 8 to 10 milligram percent. If lower legs and the forearm is involved, then it is 10 to 12 to 15%. আর যদি পাম্পস এন্ড সোলস ইনভলভ করে তাহলে মোর দ্যান 15%। তো এখানে যেটা হচ্ছে যে 6 দিনের বাচ্চা আপার থাইস পর্যন্ত ইনভলভ হচ্ছে, তো অ্যারাউন্ড 10 মিলিগ্রাম পার্সেন্ট হবে। তো দেন আই হ্যাভ টু, তো হাউ ডু অ্যাপ্রোচ সাচ চাইল্ড, আমি এরকম হলে আই উইল ফার্স্ট অর্ডার আ বিলিরুবিন রিপোর্ট। হ্যাঁ, ল্যাবে কনফার্ম করবো যে কত বিলিরুবিন আছে। আমি এটা ক্লিনিক্যালি অ্যাসেস করলাম অ্যারাউন্ড 10 আছে, দেন আই হ্যাভ টু কনফার্ম ফ্রম ল্যাব যে কত আছে। তো আমি এটা বিলিরুবিন পাঠাবো এন্ড আই উইল স্টার্ট ফটোথেরাপি। ঠিক আছে, সরি ভুল বললাম, আমি মোটামুটি বিলিরুবিন পাঠালাম, ওয়েট করলাম, আর 10 আমার যেটা আইডিয়া হয়েছে 10 মিলিগ্রাম পার্সেন্ট, আই উইল প্লট দ্যাট অন আ নোমোগ্রাম। বিলিরুবিন নোমোগ্রাম আছে, সেখানে নেটে দেখলে দেখছি যে বিলিরুবিন নোমোগ্রাম আছে। দেয়ার আর টু টাইপস অফ নোমোগ্রাম, ওয়ান ইজ ফর প্রিটার্ম চাইল্ড, ওয়ান ইজ ফর টার্ম চাইল্ড। তো আমি সেখানে জাস্ট 10 মিলিগ্রামটা প্লট করবো, ডে 6 এর 10 মিলিগ্রাম ইন এক্স অ্যাক্সিস, day 1, day 2, day 3, day 4, and in y axis bilirubin level। তো আমি ডে 6 এ 10 মিলিগ্রাম পার্সেন্ট আমি প্লট করে দেখবো যে টার্ম চাইল্ডের প্লটে আমার কি সেফ রেঞ্জে আছে, নাকি ফটোথেরাপি রেঞ্জে আছে, নাকি এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে আছে। এরকম সিনারিও ডে 6 এর 10 মিলিগ্রাম পার্সেন্ট বিলিরুবিন ইউজুয়ালি সেফ রেঞ্জে থাকে। সো আমি কিচ্ছু করবো না। ডে 6 আই ইউজুয়ালি দিস ইজ আ ফিজিওলজিক্যাল জন্ডিস, ইট উইল ডিক্রিজ আফটার 7 to 10 days। তো 7 দিন 10 দিন বাচ্চার বয়স হলে নিজে থেকেই কমে যাবে। তো আমি জাস্ট মাকে কাউন্সিলিং করব আর ওয়েট করব ল্যাবরেটরি রিপোর্টের জন্য যে আমার অ্যাসেসমেন্টটা ঠিক আছে কিনা, এন্ড আই উইল নট গিভ ফটোথেরাপি বিকজ ডে 6 টার্ম চাইল্ড 10 মিলিগ্রাম পার্সেন্ট ইউজুয়ালি ডাজন্ট রিকোয়ার ফটোথেরাপি। বাট এটাই যদি পাম্পস এন্ড সোলস ইনভলভ থাকতো তাহলে মোর দ্যান 15 মিলিগ্রাম পার্সেন্ট, এনিথিং মোর দ্যান 15 মিলিগ্রাম ইজ প্যাথোলজিক্যাল জন্ডিস। সো আমাকে ফটোথেরাপি স্টার্ট করে দিতে হতো, আর ল্যাবে পাঠাতে হতো, আর ইনভেস্টিগেট করতে হতো কেন দেয়ার ইজ ইনক্রিজড বিলিরুবিন। তাহলে আমাকে দেখতে হবে মার ব্লাড গ্রুপ দেখতে হবে, বাচ্চার ব্লাড গ্রুপ দেখতে হবে, কোনো এভিএ ইনকম্পাটিবিলিটি আছে কিনা, আরএইচ ইনকম্পাটিবিলিটি আছে কিনা, আমাকে থাইরয়েড প্রোফাইল দেখতে হবে। হাইপোথাইরয়েডিজম ইউজুয়ালি প্রলং জন্ডিস হয়। আমাকে একটা জি6PD লেভেল দেখে নিতে হবে, যে যদি মেল বাচ্চা হয় জি6PD ডেফিসিয়েন্সি আছে কিনা, হিমোলাইসিসের জন্য আরবিসি বাড়ছে কিনা, লাইক দ্যাট। তো অ্যাপ্রোচটা এইভাবে বলতে হবে। এটা আমি বাংলায় বললাম, ওটা গুছিয়ে ইংলিশে বলতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে চার্ট নাম্বার 13, a term newborn on exclusive breastfeeding presented on day 3 of life with yellow palm and sole। বিলিরুবিন এখানে অনেক বেশি, দেখো ডে 3 তে 19 মিলিগ্রাম, আর ইনডিরেক্ট ফাংশন ইজ বেশি, তাহলে দ্যাট ইজ ইনডিরেক্ট হাইপার বিলিরুবিন। টিএসএইচ করেছে নরমাল, sepsis screen negative, blood group ma B negative, baby B positive, so there is definite RH incompatibility, and probably this exaggerated neonatal hyperbilirubinemia is because of RH acute hemolysis due to RH incompatibility। Direct Kum test is pending, usually you suspect a positive report. How to approach such a child? Again, as RH compatibility, there is rapid increase in the bilirubin level। So 19 milligram per DL দেখে আমি বসে থাকবো না। So I will arrange for double volume exchange transfusion। এটাই বেসিক্যালি জানতে চাইছেন। নেক্সট কোশ্চেন হতে পারে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ আরএইচ ইনকম্পাটিবিলিটি, কিভাবে হয়, কেন হিমোলিসিস হয়, হ্যাঁ, তো এই কোশ্চেন গুলো আসতে পারে। বাট ইউজুয়ালি আরএইচ ইনকম্পাটিবিলিটি থাকলে তাদের জন্য অ্যাকিউট হিমোলিসিসের জন্য দেয়ার ইজ increased bilirubin, we don't take any risk, we start phototherapy and we arrange for double volume exchange transfusion। So case chart number 14, similar, এখানেও জন্ডিস হয়েছে। 4 days old male child developed jaundice since first day of life, this is very important, since first day of life। blood report shows, এখানেও যদি দেখিস bilirubin is raised and direct bilirubin is raised, so এখানে হচ্ছে direct hyperbilirubinemia বা conjugated hyperbilirubinemia। blood group, there is no blood group incompatibility, both mother and baby are A positive। hemoglobin is decreased 8.7 gram percent, reticulocyte count is normal, so there is no hemolysis at least, because acute hemolysis এ reticulocyte count বাড়বে। direct Kum test negative, তাহলে কোনো incompatibility নেই। total leukocyte count বেশি আছে 16,800, neutrophil 65%, যা এগুলো সব নর্মাল। মেন যেটা abnormal is toxic granules 2+, আর ব্লাড কালচারে ইকোলাই উইথ সিআরপি পজিটিভ। তার মানে পেশেন্টটার হচ্ছে সেপসিস স্কিন পজিটিভ, একটা সেপসিস আছে, তার জন্য জন্ডিস হয়েছে। নিউনেটাল সেপসিসে যদি জন্ডিস হয়, দ্যাট জন্ডিস ইজ কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া,
not unconjugated hyperbilirubinemia. তো একটা নিউবর্ন পিরিয়ডে যদি কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া পায়, ফার্স্ট অফ অল উই শুড এক্সক্লুড এনি সেপসিস, নিউরেটাল সেপসিস। তো এখানে কোশ্চেন হতে পারে হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল জন্ডিস। প্যাথোলজিক্যাল জন্ডিস, ফোর ক্রাইটেরিয়াস: if the jaundice appear within the first 24 hours of life. Number two, if there is increase in total bilirubin more than 5 mg/% per day. Number three, any bilirubin level more than 15 mg/%. And number four, conjugated hyperbilirubinemia in newborn period. এই চারটে থাকলে, conjugated hyperbilirubinemia থাকলে is pathological jaundice, মানে something is wrong. either sepsis আছে অথবা some congenital disorders like Crigler-Najjar syndrome, Dubin-Johnson syndrome, like those. ঠিক আছে? তো এইগুলো, সরি Crigler-Najjar নয়, Dubin-Johnson syndrome হবে, Crigler-Najjar ইনডিরেক্ট হয়। তো এটা হচ্ছে sepsis induced, neonatal sepsis induced conjugated hyperbilirubinemia. This is the slide. ঠিক আছে স্যার সেপসিসে হ্যাঁ, বলো। কনজুগেটেড হয়? কনজুগেটেড কেন হয়? হ্যাঁ, সেপসিস যেটা হয় যে দেয়ার ইজ হিমাটোলজি, লিভার ফাংশনে কোনো গন্ডগোল থাকে না, সো কনজুগেশন ইজ ওয়েল মেনটেন। বাট যেহেতু এটা নিউরেটাল সেপসিস আমি যেরকম বললাম, যেহেতু সেপ্টিসেমিয়া আছে, তার একটা দেয়ার ইজ ইনক্রিজ ডিমান্ড, ইনক্রিজ টার্ন ওভার অফ আরবিসিস। ঠিক আছে, তো সবকিছু বেশি তো আরবিসি টার্ন ওভার বেড়ে যায়, সেই জন্য বেশি বিলিরুবিন প্রোডাকশন হয়। ঠিক আছে, তার সাথে সাথে সেপসিসের সাথে ইন্টারহেপাটিক সার্কুলেশনেরও গন্ডগোল থাকে। ঠিক আছে, তো সেপসিসের পুরো শরীরটা ঘেটে থাকে, পুরো ফিজিওলজি ইজ ডিস্টার্ব, এই জন্য হয়। বাট ইয়ার মানে এটা মাথায় রাখতে হবে যে সেপসিসে, নিউরেটাল সেপসিসে জন্ডিস ইউজুয়ালি কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। ঠিক আছে। আচ্ছা। Next case, a 6 weeks old male child presented with yellowish discoloration of eyes. His blood report is, এটা দেখো 6 weeks, একটু বড়, মানে নিউরেটাল এজ গ্রুপ পেরিয়ে গেছে, এখানটাও কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া আছে। টোটাল ইজ 10.4 mg/%, ডিরেক্ট ইজ 8.2, ইনডিরেক্ট ইজ 2.2। বাকি যদি লিভার ফাংশন টেস্ট দেখা হয়, SGOT, SGPT is raised along with raised alkaline phosphatase. Prothrombin time is more or less normal. তাহলে এটা কি হলো? দিস ইজ, যেহেতু SGOT, SGPT raised, আমরা বাকিগুলো যখন দেখলাম না নিওনেটাল হাইপারবিলিরুবিন, তখন আমরা লিভার ফাংশন টেস্ট দেখি না। কিন্তু একটা 6 উইকস বাচ্চা যদি তার হচ্ছে জন্ডিস আছে, অবশ্যই লিভার ফাংশন দেখতে হবে, কারণ তখন ততদিনে ফিজিওলজিক্যাল জন্ডিস বা ততদিনে জন্ডিস ডিউ টু RH ইনকম্পাটিবিলিটি, AB ইনকম্পাটিবিলিটি, G6PD ডেফিসিয়েন্সি ইউজুয়ালি এতদিন পরে হয় না। G6PD হতে পারে রেকারেন্টলি, বাট ইউজুয়ালি ওই নিউরেটাল কজগুলো এতদিনে হয় না। এতদিনে যদি হয় তাহলে আমাকে একটা বিলিরুবিন করতে হবে অ্যালং উইথ লিভার ফাংশন টেস্ট। বিলিরুবিনে যদি কনজুগেটেড ফ্র্যাকশন বেশি থাকে, তো ডায়াগনোসিস হচ্ছে নিওনেটাল কোলেস্টেসিস সিনড্রোম। নিওনেটাল কোলেস্টেসিস সিনড্রোম নিয়ে খুব বেশি জানার দরকার নেই, বেসিক্স কিছু পয়েন্ট জানতে হবে আন্ডার গ্রাজুয়েট টিচিং। নিওনেটাল কোলেস্টেসিস সিনড্রোম মিনস কিছু একটা সমস্যার জন্য either there is blockage of the excretion of the bile into the biliary system, অথবা কিছু ইনফ্লামেশন অফ দা লিভার হচ্ছে, যার জন্য দেয়ার ইজ ইনক্রিজ কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। ঠিক আছে, সো মেইন টু ব্রড ক্লাসিফিকেশন অফ নিওনেটাল কোলেস্টেসিস সিনড্রোম, ওয়ান ইজ দ্য সার্জিক্যাল কজেস, ওয়ান ইজ দ্য মেডিকেল কজেস। সার্জিক্যাল কজেস প্রোটোটাইপ ইজ biliary atresia। বুঝতেই পারছো biliary atresia হলে কি হবে, কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া বাড়বে, তার সাথে অ্যালকালাইন ফসফেটেজও বেশি হবে যেহেতু অবস্ট্রাকটিভ প্যাটার্ন, আর SGOT, SGPT বেশি হয় কারণ ব্যাক ফ্লোতে গিয়ে দেয়ার ইজ একটা হেপাটাইটিস একটা থাকে due to backflow of the, or due to increased pressure in the hepatocytes because of blockage in the drainage of the bile and bile salts. ঠিক আছে, তো prototype of the surgical is biliary atresia, other examples are choledochal cyst, like that. And মেডিকেল কজের মধ্যে আবার যেহেতু আমি বললাম কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া সেপসিসের একটা কজ, তো এরকম একটা পেশেন্ট যদি প্রেজেন্ট করে, আই হ্যাভ টু রুল আউট এনি সেপসিস। সো মোস্ট ফার্স্ট মেডিকেল কজের মধ্যে নাম্বার ওয়ান ইজ সেপসিস। ইউজুয়ালি ইউটিআই রুল আউট করতে হয়। ইউটিআই ইউজুয়ালি এই সময়টা ইউটিআই হয় বাচ্চাদের একটা, ইউটিআই কনজুগেট। আমরা অনেক পেশেন্ট দেখি একদম 6 উইকস 8 উইকস এসছে, কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, ইউটিআই বেরিয়েছে, ইউটিআই ট্রিটমেন্ট করলাম, রিজলভ হয়ে গেল। So first of all, sepsis and UTI, number one cause. Number two, hypothyroidism. Hypothyroidism আমি বললাম, there may be a prolonged jaundice or there may be a conjugated hyperbilirubinemia. Number three is the congenital infection like torch infection, toxoplasmosis, rubella, congenital rubella syndrome, cytomegalovirus, herpes, syphilis. Congenital infection, there may be neonatal hepatitis. Number four is
ফিউ ইনবর্ন এরর অফ মেটাবলিজমেও হয়, যেমন কি কি গ্যালাক্টোসেমিয়া, টাইরোসেনিমিয়া, হেরিডিটারি ফ্রুক্টোজ ইনটলারেন্স, আর কিছু জেনেটিক ডিসঅর্ডার হয় যেমন আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, হিমোক্রোমাটোসিস। তো এই কটা পয়েন্টের নাম জানবি, যেগুলো জিজ্ঞেস করতে পারে। দেন হাউ উইল অ্যাপ্রোচ দ্য পেশেন্ট, আমি এটা যদি পাই তো আই উইল ডেফিনেটলি ডু আ ইউএসজি টু রুল আউট এনি সার্জিক্যাল অ্যাঙ্গেল দ্যাট ইজ biliary atresia or choledochal cyst, and মেজর মেডিকেল প্রবলেমের জন্য আমি একটা ব্লাড কালচার করবো, একটা ইউরিন কালচার করবো, একটা থাইরয়েড প্রোফাইল দেখবো, হ্যাঁ, গ্যালাক্টোসেমিয়া আছে কিনা তার জন্য ইউরিনারি রিডিউসিং সাবস্টেন্স দেখতে হয়, সেটা যদি পজিটিভ আসে। আর হাইপোগ্লাইসেমিয়া হয় ইউজুয়ালি গ্যালাক্টোসেমিয়াতে, আর তার সাথে সাথে টর্চ স্ক্রিনিং করবো। সো এইগুলো করবো। আই উইল ট্রিট দ্য পেশেন্ট ইউজুয়ালি যদি ট্রিটেবল কজ হয় যেমন সেপসিস, ইউটিআই, হাইপোথাইরয়েডিজম, এগুলো করলে রিভার্সেবল। আর এদিকে হচ্ছে biliary atresia থাকলে কি করতে হয়, ইউজুয়ালি ইমার্জেন্সি একটা অপারেশন করতে হয়, দ্যাট ইজ নোন এজ কাসাইস অপারেশন ফর biliary atresia, বাট কাসাই অপারেশন is not the definitive treatment of biliary atresia. This is just a surgery for time buying সার্জারি বেসিক্যালি। মানে তুমি হচ্ছে পেশেন্টের যেটা হাতে টাইম পাচ্ছ ম্যানেজ করা যাতে করে লিভার ট্রান্সপ্লান্ট, বাট আইডিয়ালি মানে in most cases usually they যদি না ট্রিটেবল কজ হয় they usually passes to decompensated liver failure. Ultimately their liver transplant is the treatment of choice even in biliary atresia. Kasai operation not the definitive treatment, it's just a time buying surgery. Okay, so neonatal cholestasis syndrome টা একটু পড়লে ভালো হয়, বাট বেশি কিছু জিজ্ঞেস করবে না। Next slide is the 11-year-old male child presented with yellowish discoloration of eyes. His blood report is as follows. এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, 11 বছরের আছে, যার বিলিরুবিন বেড়েছে, ডিরেক্ট ফ্র্যাকশন ইজ বেশি। হ্যাঁ, নেক্সট হচ্ছে এসজিওটি এসজিপিটি অনেক অনেক বেশি, অ্যালকালাইন ফসফেট ইজ নরমাল। সো দিস ইজ ইউজুয়ালি অ্যাকিউট হেপাটাইটিস, ইউজুয়ালি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। এখানে ইম্পর্টেন্ট আমি একটা জিনিস বলি, হোয়াট ইজ কখন তুমি বলবে কনজুগেটেড হাইপারবিলিরুবিন। কনজুগেটেড হাইপারবিলিরুবিন তখন বলবো if the total conjugated fraction of the bilirubin is more than 20% of the total bilirubin, or if it is more than 2 mg/%। মানে বোঝা গেল, যদি আমার ধরো একটা টোটাল বিলিরুবিন আমার 4 আছে, 4 এর 20% কত, 4 এর 20% হচ্ছে কত হবে, 4 এর 20% 1, 25% অ্যারাউন্ড এরকম 1 হবে। তো আমার যদি 4 টোটাল বিলিরুবিন হয়, তাতে যদি আমার কনজুগেটেড বিলিরুবিন 1 হয়, তখন আমি বলবো কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। আর অ্যাবসলিউট ভ্যালু যদি দেখি, যদি মোর দ্যান 2 হয় তাহলে বলবো। তার মানে যদি কারো বিলিরুবিন 4 বা 5 হয়, আমার 1 বা 1.5 হলেও আমি বলবো দিস ইজ কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। এখানে ডেফিনেটলি অ্যাবসলিউট ভ্যালু 2.2 আছে, দিস ইজ ডেফিনেটলি কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া with raised liver enzymes but normal alkaline phosphatase level. So this is the acute hepatitis, probably acute viral hepatitis. Acute viral hepatitis মেডিসিনে প্রচুর পড়েছিস, তো একই জিনিস এখানেও কমনেস্ট কজ ওইগুলো, হেপাটাইটিস এ, বি, সি and few other non-hepatotropic virus like ecovirus, like adenovirus, এরকম টাইপের। ঠিক আছে, তো হেপাটাইটিস নিয়ে তো সব জানিস, এটা কিছু বলছি না। নেক্সট স্লাইড। Next slide is 8-year-old female child presented with fever, abdominal pain, weight loss, pleural fluid examination. খুব বেশি কিছু নেই, 1200 সেল আছে, তার মধ্যে 90% লিম্ফোসাইট। এইটুকু দিয়ে কিচ্ছু বলা যাবে না, বাট এত সেল, তার মধ্যে 90% লিম্ফোসাইট, প্রবাবলি দিস প্লুরালিফেশন টিউবারকুলার প্লুরালিফেশন। জাস্ট জানবি টিউবারকুলার প্লুরালিফেশন নিয়ে রিলেটেড কোশ্চেন করতে পারে, আর কি কি ইনভেস্টিগেশন করবে, কিভাবে ট্রিটমেন্ট করবে। এখানেও এটিডি দিতে হয়, হ্যাঁ, এখানেও একটা এক্সরে করতে হয়, একটা মান্টো টেস্ট করতে হয়, একটা জিএল-7 নেট করতে হয়, একটা সিবিসি প্লাস ইএসআর করে আমাকে আরো করোবোরেটিভ সাইন্স আছে কিনা দেখতে হয়, ওয়েদার দিস ইজ টিউবারকুলার প্লুরালিফেশন। আর ইউজুয়ালি উই গিভ এটিডিস। এখানে খুব একটা বলার নেই। এইটা একটা স্লাইড রিপিট হয়ে গেছে, এটা বেসিক্যালি আগের স্লাইডটাই কপি পেস্ট হয়ে গেছে। এখানে একই জিনিস, যদি এটা 90% পলিমরফো নিউক্লিয়েট হতো, 10% লিম্ফোসাইটস হতো, একই প্রেজেন্টেশন, তাহলে আমি এটা বলতাম পায়োজেনিক প্লুরালিফেশন। সো এখানে খুব একটা কিছু বলার নেই। চার্ট নাম্বার 19, we are coming to the end. দুইটা চার্ট আছে। A 11-month-old female child brought to the emergency with complaints of repeated episodes of loose watery stool and frequent vomiting for last 8 hours. She was restless, irritable with sunken eyes, her tongue was dry, skin pitch was going back slowly. How do you approach such a child? So যেহেতু পেশেন্টের লুজ ওয়াটারি স্টুল and frequent vomiting হচ্ছে, so this is a case of acute gastroenteritis.
অ্যান্ড বাকি বাকি যে ফিচার্স গুলো দেওয়া আছে সেটা suggestive that the patient is in dehydrated state বা dehydration. তাহলে how will you approach the sign? Sir, I will first see whether the patient is in low dehydration status or dehydration status or severe dehydration status according to IMNCI guideline. তো জানিস তিনটে যদি নো ডিহাইড্রেশন থাকে পেশেন্ট উইল বি অ্যাবসলিউটলি নরমাল প্লেফুল, হ্যাঁ, ইউরিন আউটপুট উইল বি নরমাল, দেয়ার উইল বি নো সানকেন আইজ, হ্যাঁ, স্কিন পিচ উইল বি নরমাল। ডিহাইড্রেশন থাকলে স্কিন পিচটা স্লো হবে, সানকেন আইজ হবে, বাট পেশেন্ট ইরিটেবল হবে, পেশেন্ট একদম লেথার্জি বা কোমাটোস হবে না। বাট সিভিয়ার ডিহাইড্রেশন হলে বাকি সবগুলো সিভিয়ার হবে। দেয়ার ইজ সিভিয়ার delay in skin pinch, there is severe sunken eyes, urine output has been decreased, and the patient became lethargic or comatose. So এখানে irritable আছে মানে patient is in dehydration, not in severe dehydration. So outline the management, এই পেশেন্টকে আমি কি করব, যেহেতু ডিহাইড্রেশন আছে, I will ask for ORS therapy, ORS oral dehydration করব with ORS solution 70 ml per kg with দেবো in first 4 hours of therapy. ইউজুয়ালি ঠিক হয়ে যায়, ইউরিন আউটপুট ভালো হয়ে যায়, সানকেনাইজ ভালো হয়ে যায়। কিন্তু এই পেশেন্টটা যদি ধীরে ধীরে ইরিটেবল থেকে ধীরে ধীরে লেথার্জি কোমাটোস হয়, দেন I will have to admit the patient and I will have to give IV fluid therapy. IV fluid জানিস তোরা 30-70 ফর্মুলা, ফার্স্ট ইন লেস দেন 6 মান্থসে ফার্স্ট 30 ml per কেজি দিতে হয় 1 ঘন্টায়, আর নেক্সট 70 ml per কেজি দিতে হয় 5 ঘন্টায়। ওটাই যদি মোর দেন 6 মান্থস হয় তাহলে ফার্স্ট 30 ml per কেজি দিতে হয় হাফ এন আওয়ারে, অ্যান্ড 2.5 আওয়ারে 70 ml per কেজি দিতে হয়। ওই ম্যানেজমেন্টটা জিজ্ঞেস করছে। আর যদি ডিহাইড্রেশন না থাকতো দেন আই উইল আস্ক ফর হোম বেসড ম্যানেজমেন্ট। আরেকটা কোশ্চেন করতে পারে যে লুজ ওয়াটারি স্টুল আর ফ্রিকোয়েন্ট ভমিটিং বন্ধ করার জন্য কিছু করবে? হ্যাঁ স্যার করব, আমাকে কন্টিনিউয়াস ফ্লুইড লসটাকে প্রিভেন্ট করতে হবে। সো আই উইল গিভ সাম অ্যান্টিএমেটিক্স লাইক অনডেনসেট্রন। and loose water stool এর জন্য মেনলি এই বয়সে 11 মান্থসে I will not give any antibiotic because the most common organism in this age group less than 2 years or less than 1.5 years, the common diarrhea usually আমার হয় রোটাভাইরাল ডায়রিয়া। সো এখানে কোনো অ্যান্টিবায়োটিকের রোল নেই, রাদার আমি একটু জিঙ্ক দিতে পারি, ZN20 জিঙ্ক দিতে সাপ্লিমেন্টেশন করতে পারি, 20 মিলিগ্রাম per 5 ml পাওয়া যায়। Less than 6 months zinc should be given at a dose of 10 milligram and once daily for 10 to 14 days, and more than 6 months 20 milligram per kg, 20 milligram once daily for 10 to 14 days। তার সাথে আমি প্রোবায়োটিক্স অ্যাড করতে পারি। এই পেশেন্টটা যদি থাকতো, এর সাথে ফিভার থাকতো, এর সাথে ব্লাড ইন স্টুল থাকতো, টক্সিক হতো, তাহলে আমাকে ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রেন্টাইটিস ভাবতে হতো, তখন আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হতো, আইদার ফ্লুরোকুইনোলোনস অর থার্ড জেনারেশন সেফালোস্পোরিন লাইক সেফিক্সিম, অথবা ওফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন লাইক দিস, এরকম অ্যান্টিবায়োটিক দিতে হতো। বাট এখানে অ্যান্টিবায়োটিক লাগবে না, অ্যাজ মোস্ট কমন অর্গানিজম ইজ রোটাভাইরাস। লাস্ট স্লাইড, chart number 20. A 8-month-old male child brought to the emergency with complaints of cough and fever for last 3 days. He was lethargic, unable to drink, with chest indrawing, audible stridor and whisper. How will you approach the side? এটা একটা IMNCI based question. IMNCI মানে জানিস তোরা, যেটা হচ্ছে পেরিফেরিতে যেখানে রেফারেল সেন্টার থার্ড মানে থিটা সিস্টেমে যেখানে পেরিফেরাল হেলথ সেন্টার বা কমিউনিটি হেলথ সেন্টার আছে, সেখানে কুইক অ্যাসেসমেন্ট এন্ড কুইক ডিসিশন মেকিং এর জন্য IMNCI করা হয়েছে। তাহলে এই পেশেন্টে একটা কাফ উইথ ফিভার আছে ফর 3 days, তাহলে definitely the patient is suffering from lower respiratory tract infections, and he was lethargic, unable to drink and chest indrawing। তাহলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কে অ্যাকর্ডিং টু IMNCI গাইডলাইন কমিউনিটি মেডিসিনে পড়েছিলি 4টে ভাগে ভাগ করা হয়: নো নিউমোনিয়া, নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া এন্ড ভেরি সিভিয়ার ডিজিজ। নো নিউমোনিয়া মানে কাফ এন্ড ফিভার আছে কিন্তু তার কোনো ট্যাকিপনিয়া নেই। হ্যাঁ, এখানে দেখ রেসপিরেটরি রেটটা 58 পার মিনিট আছে, এখানে ট্যাকিপনিয়া আছে, ট্যাকিপনিয়াটা কাট অফ আছে less than 2 months হলে if more than 60 per minute, 2 months to 1 year if more than 50 per minute, and more than 1 year if more than 40 per minute। তো এখানে 8 month মানে কাট অফ ইজ 50 এর জন্য ট্যাকিপনিয়া, তো ডেফিনেটলি দ্য পেশেন্ট হ্যাজ নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা আবার নিউমোনিয়া নাকি সিভিয়ার নিউমোনিয়া? সিভিয়ার নিউমোনিয়াতে চেস্ট ইনড্রয়িং থাকে, এখানে চেস্ট ইনড্রয়িং আছে, তো দিস ইজ সিভিয়ার নিউমোনিয়া। কিন্তু তার সাথে আরো অ্যাডিশনাল যে ফিচার্স গুলো আছে, পেশেন্ট ইজ লেথার্জিক, আনএবল টু ড্রিঙ্ক, স্ট্রাইডার,
গ্রান্টিং, এই জিনিসগুলো যদি থাকে দ্যাট ইজ ভেরি সিভিয়ার ডিজিজ। মানে যদি অ্যালং উইথ চেস্ট ইনড্রয়িং আছে যখন, তো সিভিয়ার নিউমোনিয়া হলোই, কিন্তু তার সাথে যদি লেথার্জি, কোমাটোজ, আনকনসাস, আনএবল টু ড্রিঙ্ক, স্ট্রাইডার, গ্রান্টিং, সায়ানোসিস এগুলো যদি থাকে, দ্যাট ইজ ভেরি সিভিয়ার ডিজিজ দ্যাট নিডস ইমিডিয়েট ম্যানেজমেন্ট অ্যান্ড ইমিডিয়েট। তো এখানে ইম্পর্টেন্ট যেটা বলার কথা, যে যদি কোনো এলআরটিআই পেশেন্ট যখন পরে দেখবি, যে যদি তোর কোনো সায়ানোসিস থাকে, দ্যাট শুড বি টেকেন অ্যাজ সিরিয়াসলি, বিকজ সায়ানোসিসের জন্য মেন দুটো কজ, একটা কার্ডিয়াক কজ, একটা রেসপিরেটরি কজ। বাট কার্ডিয়াক কজে সায়ানোসিস ভেরি কমন, বাট কোনো এলআরটিআই হয়ে রেসপিরেটরি কজে যদি সায়ানোসিস থাকে, দ্যাট মিনস দ্য পেশেন্ট ইজ ইন imminent respiratory failure. You have to either intubate the patient or give some respiratory support. Science is very important. Even stridor is very important. যদি stridor থাকে অথবা গ্রান্টিং থাকে, এই দুটো, তার সাথে যদি লোয়ার রেসপিরেটরি একটা নিউমোনিয়া থাকে, তার সাথে স্ট্রাইডার গ্রান্টিং থাকে, তার মানে ইউ হ্যাভ টু ট্রিট। স্ট্রাইডার মানে আইদার তার কোনো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন হচ্ছে, বিকজ অফ সিক্রেশন, বিকজ অফ ইডিমা, কিছু একটা হচ্ছে। গ্রান্টিং মানে গ্রান্টিং এর মেকানিজম হচ্ছে, গ্রান্ট করা মানে এক্সপিরেটরি একটা সাউন্ড এগেইনস্ট আ ক্লোজড গ্লটিস। কি হয় না, বিকজ অফ নিউমোনিয়া দেয়ার ইজ ইনক্রিজড ফ্লুইড কালেকশন ইনসাইড দ্য অ্যালভিওলাই, অ্যালভিওলাই গুলো কোলাপস করে যায়। সো অ্যালভিওলাই গুলোকে খুলে রাখতে গেলে এগেইনস্ট আ ক্লোজ গ্লটিস আমরা একটা এক্সপিরেশন দেয়, সেই এক্সপিরেশন এগেইনস্ট আ ক্লোজ গ্লটিস যে সাউন্ডটা প্রডিউস করে, দ্যাট ইজ কল্ড গ্রান্টিং। এটা এটা একটা এফর্ট টু keep the alveoli open against a closed glottis, যদি এক্সপায়ার করে একটা প্রেসার জেনারেট হবে যাতে করে alveoli গুলো ওপেন থাকে। গ্রান্টিং, সায়ানোসিস এন্ড স্ট্রাইডার যদি থাকে, ইন আ কেস অফ, ওকে ইমিডিয়েট ম্যানেজ করতে হবে, সেই পেশেন্টকে বাড়ি পাঠাতে পারবি না, হায়ার রেফারেল সেন্টারে পাঠাতে হবে ফর বেটার ম্যানেজমেন্ট। সো হাউ ডু ইউ অ্যাপ্রোচ দ্য পেশেন্ট? সো দিস ইজ আ case of lower respiratory tract disorder, lower respiratory tract infection, and in very severe disease state. So I have to first admit the patient in some higher referral center, যেখানে কিনা আমাকে আইভি অ্যান্টিবায়োটিক এর সাথে সাথে কোনো রেসপিরেটরি সাপোর্টও লাগতে পারে। রেসপিরেটরি সাপোর্ট ইন দ্য ফর্ম অফ ময়েস্ট অক্সিজেন লাগতে পারে। ময়েস্ট অক্সিজেন যদি না হয়, দেন আই উইল গো ফর এইচএফএনসি। হোয়াট ইজ এইচএফএনসি? হাই ফ্লো নেসাল ক্যানুলা। এটা আমাদের এখানে আছে, যদি ওয়ার্ড করতিস দেখতিস। তাতেও যদি না হয়, দেন আই উইল গো ফর ভেন্টিলেশন। ভেন্টিলেশন, টু টাইপস অফ ভেন্টিলেশন, নন ইনভেসিভ ভেন্টিলেশন এন্ড ইনভেসিভ ভেন্টিলেশন। সো এরকম স্টেপ বাই স্টেপ আমরা যাবো। প্রথমে অক্সিজেন দিয়ে দেখবো, তাতে যদি না হয় হাই ফ্লো নেসাল ক্যানুলা দিয়ে দেখবো, তাতে না হলে এনআইভি দিয়ে দেবো, তাতে না হলে ইনভেসিভ ভেন্টিলেশন। এই পেশেন্টটা যদি এমন ভাবে প্রেজেন্ট করে আমার কাছে, already unconscious, already there is severe chest indrawing, severe increase in work of breathing, আমাকে straight away invasive ventilation দিতে হবে। What antibiotic I will give? I will give usually IV broad spectrum antibiotic, again third generation cephalosporin, uh, along with IV aminoglycosides plus minus IV vancomycin। তার মানে আমাকে গ্রাম পজিটিভ কভারেজ দিতে হবে, গ্রাম নেগেটিভ কভারেজ দিতে হবে, along with একটা vancomycin দিতে হবে for staph coverage. Again the organism pattern is more or less same as of meningitis, যেটা আমি বলেছি, less than 2 months এর নিচে যদি নিউমোনিয়া হয়, again gram negative is most common, like Klebsiella, E. coli, Pseudomonas. 2 months to 2 years H. influenzae, more than 2 years pneumococcus. But again H. influenzae trend is in the decline trend, কারণ না পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের এখন ওয়াইড কভারেজ আছে, সেখানে পেন্টাভ্যালেন্টে H. influenzaটা আর্লি লাইফে পেয়ে যাচ্ছে। তো H. influenza নিউমোনিয়াটা এখন অনেক কম হয়, সেই জন্য আমরা এখন নিউমোকক্কাস কভারের জন্য সেফট্রিয়াক্সোন অ্যাড করবো, দ্যাট ইজ সেফালোস্পোরিন, একটা অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যাড করবো, অ্যামিকাসিন ফর গ্রাম নেগেটিভ কভারেজ, তার সাথে প্লাস মাইনাস ভ্যানকোমাইসিন যদি আমার মনে হয় স্ট্যাফ ইনফেকশন সাসপেক্টেড, তাহলে আমি ভ্যানকোমাইসিন অ্যাড করবো। এইভাবে আউটলাইন দ্য ম্যানেজমেন্ট। আশা করি তোদের স্লাইডগুলো তোরা দেখেছিস, আর কতটা আলোচনা করা যায় আমি করলাম। কিছু কোয়েরিজ থাকলে কর, কারণ ইনস্ট্রুমেন্ট নিয়ে কিছু কোয়েরিজ আছে কি, ইনস্ট্রুমেন্ট নিয়ে খুব কিছু বলার নেই। ইনস্ট্রুমেন্টটা সামনে থেকে না দেখলে এক মাস সবাই চিনতে পারে। ইনস্ট্রুমেন্টের সাইডটা একবার বলে যাবো। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট সাইডে আমাকে হেল্প করেছে ডক্টর অনিকেত, তো আমাদের থার্ড ইয়ার পিজিটি, ভালো স্লাইডস বানিয়েছে, দেখে একবার পড়ে নিস। কিছু কোয়েরিজ থাকলে আমাকে বলতে পারিস। স্লাইডসে কিছু কোয়েরিজ থাকলে বল, কারণ অলরেডি আমরা 2:35 হয়ে গেছে। হ্যালো, কিছু কোয়েরিজ আছে? ইনস্ট্রুমেন্ট একটু বলবো।
হ্যালো, আমি অডিবল? নিয়ে গেছি সবাই। তো কারোর কোয়ারি না থাকলে তাহলে স্যার এখানেই শেষ করতে হবে। একটু ইনস্ট্রুমেন্ট দেওয়ার কোয়ারি আছে, ইনস্ট্রুমেন্টটা পড়েছিস? ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু এই যেইগুলো দেওয়া হয়েছে ওইগুলোই বেসিক্যালি থাকবে। একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, দ্যাট ইজ দা ইটি টিউব। ইটি টিউব একটা থাকবে, ঠিক আছে? ইটি টিউব মানে এন্ডোট্রাকিয়াল টিউব, ওটা একদম দেখে নিস কোথাও থেকে। ইনস্ট্রুমেন্টটা ব্যাক মাস ভেন্টিলেশনটা পড়তে হবে, তার মধ্যে ব্যাক মাস ভেন্টিলেশনটা চিনতে হবেই। এটা যদি চিনতে না পারিস, পেডিয়াট্রিক্স ইনস্ট্রুমেন্ট বাকিগুলোকে জিজ্ঞেসই করতে হবে। ব্যাক মাস ভেন্টিলেশন যদি দেখতে পাস, দিস ইজ আ প্রোটোটাইপ অফ ব্যাক মাস ভেন্টিলেশন। তোকে পরীক্ষায় বলতে অসুবিধা হয় যে কি বলবো স্যার, ব্যাক মাস হাতে নিয়ে আমি হা করে বসে আছি, কিছু বলতে পারছি না। তো জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইট, ওকে বলতে হবে, পুরো কথাটা বলতে হবে, স্যার দিস ইজ আ সেলফ ইনফ্লেটিং সিলিকন রিসাসিটেশন ব্যাগ উইথ ভালভ অ্যাসেম্বলি, উইথ অর উইথাউট মাস্ক। যদি মাস্ক লাগানো থাকে তাহলে উইথ মাস্ক, মাস্ক না থাকে উইথাউট মাস্ক, ঠিক আছে? কি কি পার্টস থাকে জাস্ট কুইকলি? একটা ব্যাগ প্রপার থাকে, আর আমি যে ছবিটা দেখাই, দিস ইজ দ্য ব্যাগ প্রপার। তার সাথে দেখা যাচ্ছে অনেকে, দিস ইজ দ্য ব্যাগ প্রপার, দিস ইজ দ্য ইনলেট, এইটা হচ্ছে ইনলেট, আর এইটা হচ্ছে আউটলেট। এটা ইনলেট অ্যাসেম্বলি বলে, এটাকে আউটলেট অ্যাসেম্বলি বলে। ইনলেটে কি কি থাকে? দুটো থাকে, একটা থাকে ফর অক্সিজেন রিজার্ভার, এই জায়গাটা দেখছিস একটা এরকম বড় মতো জিনিস লাগানোর জায়গা থাকে, বড় বড় গোল থাকে, দ্যাট ইজ ফর অক্সিজেন রিজার্ভার। ছোট গোলটার জন্য এই টিউবটা লাগানো থাকে, দিস ইজ অক্সিজেন কানেক্টেড টিউব। ছোট যেই পয়েন্টের পার্টটা থাকে, এটা অক্সিজেন লাগানোর জন্য, সেটা চিনবি, তো সেটা বলবি যে দিস ইজ অক্সিজেন কানেক্ট ফর অক্সিজেন কানেকশন। আর বড় যে ফুটোটা থাকে, দ্যাট ইজ ফর অক্সিজেন রিজার্ভার, দিস ইজ দ্য ইনলেট। ইনলেটে এখানে একটা ইনলেট ভালভ থাকে, টোটাল 4টে ভালভ থাকে। এখানে একটা ইনলেট ভালভ থাকে, আউটলেটের মধ্যে দুটো ভালভ থাকে, একটা ইন্সপিরেটরি ভালভ থাকে যেটাকে বলে ফিশ মাউথ ভালভ, একটা এক্সপিরেটরি ভালভ থাকে এরকম, আউটলেটের এখানটা একটা এক্সপিরেটরি গোল মতো ভালভ থাকে, আর একটা এই যে এটাকে বলে পপ আপ ভালভ বা প্রেসার ভালভ। 4টে ভালভ থাকে, ওয়ান ইনলেট ভালভ, টু আউটলেট ভালভ, তার মধ্যে একটা ইন্সপিরেশন, একটা এক্সপিরেশন, এটা পপ আপ ভালভ। দিস ইজ দ্য ব্যাক প্রপার, দিস ইজ দ্য মাস্ক, দিস ইজ দ্য আউটলেট অ্যাসেম্বলি, দিস ইজ দ্য ইনলেট অ্যাসেম্বলি। তো পার্টস গুলো চিনতে হবে, তারপরে কোশ্চেন্স গুলো মোটামুটি অনেকে ভালো করে করে দিয়েছে। কতটা ভলিউম আমি দিতে পারি, 6 to 7 ml পার কেজি পার বেড দিতে পারি। পেডিয়াট্রিক সাইজ ইউজুয়ালি 1000 ml হয়, নিউট্রাল সাইজ 450 ml হয়, জিজ্ঞেস করতে ব্যাগ সাইজ কত। আচ্ছা, তো ইনফ্লেটিং ব্যাগটা তোরা ওটিতে দেখেছিস হয়তো, ওটি থেকে অ্যানাস্থেসিস থেকে এটা ইউজ করে, দিস ইজ কোল্ড ড্রিঙ্ক। আমরা যেটা ইউজ করি দিস সেলফ ইনফ্লেটিং, নিজে থেকে ইনফ্লেট হয়। তো ইনফ্লেট মানে আইদার তুমি অক্সিজেন সোর্সের সাথে যোগ করো, ইনফ্লেট হবে না। আমার উইদাউট অক্সিজেনও কিন্তু আমি ইনফ্লেট করতে পারি, দ্যাট ইজ সেলফ ইনফ্লেট, ঠিক আছে? এখানে অ্যাডভান্টেজ গুলো লেখা আছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিকেশন গুলো পড়তে হয়, জিজ্ঞেস করে কি কি কারণে তুমি পড়বে। প্রসিডিওরটা যেটা হয়, সিই পজিশন আমি একটু বলছি। দেখো তুই যে হাতটা দেখিস, একটা হাত দেখ সি আর ই পজিশনে, যে সি মানে এই যে অ্যারাউন্ড সিল করে রেখেছে, মাসটা সিল করে রেখেছে, উইথ দ্য ইন্ডেক্স ফিঙ্গার এন্ড দ্য থাম্ব ফর্মিং আ সি, and the other three fingers forming a E pattern. E pattern, this is C pattern. C is for holding the mask tight with the face, and E is for chin lift and head tilt. মানে একটা পজিশন আছে স্লিপিং পজিশন, দ্যাট ইজ চিন লিফট এন্ড হেড, চিনটাকে একটু লিফট করতে হবে, হেডটাকে টিল্ট করতে হবে, দ্যাট ইজ এ স্লিপিং। ঠিক আছে, সুন্দর ছবি আছে, এভাবে করতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করো তুমি ব্যাক মাস ভেন্টিলেশন করছো, তুমি কি করে বুঝবে তোমার ব্যাক মাস ভেন্টিলেশনটা অ্যাডিকুয়েট হচ্ছে? আমি বুঝবো স্যার ভাই, at the chest rise যদি আমার অ্যাডিকুয়েট হয়, তাহলে আমার পজিশনিং এন্ড ভেন্টিলেশন ঠিক আছে। চেস্ট রাইজ যদি অ্যাডিকুয়েট না হয়, দেন আই হ্যাভ টু do some corrective steps like check for inadequate seal, reapply face mask, ওগুলো corrective steps করে আবার আমাদের করতে হবে। আর স্যাচুরেশন দেখবো, পেশেন্টের সায়েন্সিস ছিল, সায়েন্সিসটা ডিসঅ্যাপিয়ার করছে কিনা, স্যাচুরেশন ইনক্রিজ করছে কিনা, এগুলো ইনডিকেট এভিডেন্স যে ভেন্টিলেশন, অ্যাডভান্স ভেন্টিলেশন ঠিকঠাক। ঠিক আছে, অ্যাসেসমেন্ট অফ অ্যাডিকুয়েসি ওইগুলোই বলেছে। কন্ট্রাইন্ডিকেশন খুব ইম্পর্টেন্ট, যদি আপার রেসপিরেটরি অবস্ট্রাকশন থাকে আমি করতে পারবো না, আমাকে স্টেট ওয়ারে একটা ট্র্যাকিস্টমি করতে হবে। যদি প্যারালাইসিস থাকে, রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড প্যারালাইসিস এর ইন্ডাকশন, মানে আমি প্যারালাইজ করে দিয়েছি, তাকে আমাকে ইনকিউবেট করতে হবে, আমি ইউজুয়ালি ব্যাক মাস দিয়ে মেনটেন করতে পারবো না। ফেসিয়াল ট্রমা থাকলে অবভিয়াসলি করতে পারবো না। ফরেন মেটেরিয়াল থাকলে আমি যদি ব্যাক মাস করি আরো নিচে চলে যাবে। ইন অল দিস সিচুয়েশন আমাকে ইনকিউবেট করতে হবে,
শুধু মাস্ক লাগিয়ে ব্যাক মাস ভেন্টিলেশন করা যাবে। ঠিক আছে, এটা করবি পরে, এই জিনিসগুলো ভালো আছে, এখানেই ম্যাক্সিমাম কোয়েরি সলভ হয়ে যাচ্ছে। কিছু অক্সিজেন থেরাপির কিছু কিছু ডেলিভারি অক্সিজেন ডেলিভারি সিস্টেম থাকে, যেটাকে বলা হয় নেজাল ক্যানুলা। এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে খুব ভালো, সহজে সব সব জায়গায় পাওয়া যায়, সবাইকে দেওয়া যায়, বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাকে এতে খুব বেশি ফ্লো দেওয়া যায় না, আপ টু 3 লিটার পর্যন্ত দেওয়া যায়। বেশি ফ্লো দিলে নেজাল ইরিটেশন হয়, নেজাল ট্রমা হয়, ইন্ট্রানেজাল ট্রমা হয়। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে। সিম্পল ফেস মাস্ক, এটা একটু বেশি আমি দিতে পারবো অ্যারাউন্ড 5 to 6 লিটার আমরা দিতে পারবো, এটা দেখেছি সব জায়গায় আছে, এটা চিনতে পারবি। একটা মাস্ক লাগানো আছে, একটা টিউব লাগানো আছে, ঠিক একই রকম দেখতে। এই মাস্ক আর টিউবের মাঝখানে একটা যদি চেম্বার থাকে, দ্যাট ইজ আ নেবুলাইজার চেম্বার। তো এই জিনিসটার মধ্যে যদি আমি একটা নেবুলাইজার চেম্বার যোগ করে দিই, দ্যাট আমার নেবুলাইজেশনের দিকেও কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করবি, রিজার্ভায়ার মাস্ক একটু গুরুত্ব। আচ্ছা, এইটা হচ্ছে এইটা নন রিব্রিদিং মাস্ক। নন রিব্রিদিং মাস্ক মানে যে আমার যেটা হচ্ছে হিসাবে এক্সেলেশন করব, আমি সেম জিনিস আর ইনহেল করবো না। আর এখান থেকে দিস ইজ দ্য রিজার্ভায়ার, এখান থেকে আমার ওয়ান ওয়ে একটা ফ্লো হবে। মানে ওয়ান ওয়ে ফ্লো মানে আমি যখন ইন্সপায়ার করব তখন এই ব্যাগ থেকে অক্সিজেন, কনসেন্ট্রেটেড অক্সিজেন আমি ইন্সপায়ার করব, বাট এক্সপিরেশন করলে ব্যাগে যাবে না। হ্যাঁ, দ্যাট ইজ নন রিব্রিদিং মাস্ক। এটার ইম্পর্টেন্স কি না, নন রিব্রিদিং মাস্ক থেকে আমরা হাই ফ্লো হাই এফআইও2 দিতে পারি, 10 to 15 মিটার পর্যন্ত দিতে পারি। অ্যান্ড যদি ভালো করে ফ্লো বাড়াই, অ্যারাউন্ড 50 মিটারের মতো ফ্লো যদি করি, অ্যারাউন্ড এফআইও2 100% তো মেনটেন করতে পারি, যেগুলোতে নেজাল ক্যানুলা মাস্কে লেস দেন 50% 60% ইউজুয়ালি মেনটেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করবি। মিটার ডোজ ইনহেলার কিছু দেবে। মিটার ডোজ ইনহেলার দু ধরনের মেনলি মিটার ডোজ ইনহেলার থাকে। একটা হচ্ছে একটা হচ্ছে এরকম টাইপ যেগুলোকে আমরা নিই, এটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার। এর মধ্যে এই পার্টস গুলো দিয়েছে, এটা ক্যানিস্টার, যেটাতে ওষুধ থাকে, মেডিসিন থাকে, যেটা ফিল আপ করতে হয়। আর দিস আর দ্য অ্যাকচুয়েটার, যেটা দিয়ে ওষুধটা ডেলিভারি হয়। দিস ইজ দ্য মিটারিং ভালভ, দিস ইজ দ্য অ্যাকচুয়েটার সিট অ্যান্ড ড্রাগস অ্যাকচুয়েটার নজেল। কিভাবে দিতে হয় সেটাও লেখা আছে। হাউ টু ইউজ মিটার ডোজ ইনহেলার, এগুলো পড়বি, পড়লে বুঝতে পারবি, এগুলো এক্সপ্লেন করার কিছু নেই, সেলফ এক্সপ্লেনেটরি। ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, কারণ এটা হচ্ছে অ্যাডিশনাল কস্ট, একটু বেশি দামি হয়। হ্যাঁ, বাট ওয়ান ইম্পর্টেন্ট থিং হচ্ছে, ইন পেডিয়াট্রিক এজ গ্রুপ ইউজুয়ালি উই ডোন্ট ইউজ এমডিআই অ্যালোন, ইউজুয়ালি ইউজ স্পেশার অ্যালোং উইথ ইট। স্পেশার না দিলে আমার এমডিআই ছোট বাচ্চারা করতে পারবে না, কারণ বড়রা আমরা ইনহেলেশন, তারপরে হোল্ড করতে পারি ব্রেথটাকে, এগুলো আমাদের কোঅর্ডিনেশন ভালো করি, ছোট বাচ্চারা পারে না। এখানে আমাকে একটা স্পেশাল ডিভাইসটা জানতে হবে, স্পেশাল ডিভাইসটা চিনতে হবে। ঠিক আছে, এবার একটা ড্রাই পাউডার ইনহেলার, এটা হচ্ছে সিম্পল ফর্ম অফ ডিপিআই, সিম্পল ফর্ম অফ ইনহেলার থেরাপি। এটা বড়রা ইউজুয়ালি, বাচ্চারা ইউজ করতে পারে না, কারণ এখানে হচ্ছে একটু কোঅর্ডিনেশনের দরকার হয়। ইউজুয়ালি এটা একটু ওল্ডার চাইল্ড লাইক 10 ইয়ার্স 12 ইয়ার্স ইউজ করতে পারে, বাট ছোট বাচ্চাদের ইউজুয়ালি গিভ এমডিআই উইথ স্পেশাল। হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো লেখা আছে। স্পেশাল ডিভাইস, স্পেশাল ডিভাইসের কি কি মেকানিজম, ইট রিডিউসেস জেট এফেক্ট, ওভারকাম হ্যান্ড পেড কোঅর্ডিনেশন প্রবলেম, যেটা বললাম কোঅর্ডিনেশন করার দরকার হয় না। ডিসপার্সেস এরোসল ডিসচার্জ উইদিন আ চেম্বার, এরোসলস গুলো যখন একে অপরের সাথে কোলাইড করে ইন দা চেম্বার, ইন দা স্পেশাল, সেখানে ওগুলো হচ্ছে ডিসচার্জ হয়ে যায়। ডিসচার্জ হয়ে যাওয়ার জন্য তারা অনেক দূর যেতে পারে না, দে প্রেসিপিটেট ইনসাইড দ্য মাউথ অনলি। এই জন্য লোকাল কমপ্লিকেশনস হয় মাউথের ড্রাগ ডেলিভারি হলে। আর যেখানে আমার ড্রাগটা রিচ করার কথা, দ্যাট ইজ দ্য লোয়ার এয়ারওয়েজ অর দ্য লোয়ার ডাউন ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, সেখানে পর্যন্ত ড্রাগ পৌঁছায় না। যাতে করে ডিসচার্জ না হয়, যাতে করে ড্রাগস পৌঁছায়, আরো মাইক্রোনাইজড ফর্মে পৌঁছায়, সেই জন্য স্পেশাল ডিভাইস ইউজ করা আছে। দেয়ার আর লটস অফ অ্যাডভান্টেজ স্পেশাল ডিভাইস, দিস ইজ আ স্পেশাল ডিভাইস। একদিক দিস ইজ দ্য মাউথপিস অর দ্য মাউথ সাইড, দিস ইজ দ্য এমডিআই সাইড অর মিটার ডোজ ইনহেলার সাইড। তো আমি এই জায়গাটা একটু বড় বাচ্চাকে মুখের মতো ঢুকিয়ে নিঃশ্বাস নিতে বলবো, ছাড়তে বলবো, ওইটা করে। আর যদি ছোট বাচ্চা হয় তাহলে এখানে আমি একটা মাস্ক লাগাবো ইন দ্য মাউথ সাইড, আমি একটা মাস্ক লাগিয়ে মাস্কটা চেপে রেখে দেবো। ছবি আছে দেখবি। এটাও এক ধরনের স্পেশাল, জিরো চেম্বার। এটা হচ্ছে একটু বড় বাচ্চা, মোর দ্যান 7 ইয়ার্স 8 ইয়ার্স, যারা মুখে দিয়ে করতে পারবে তাদের জন্য এইভাবে। আর এটা ছোট বাচ্চা, একটা মাস্ক লাগিয়ে দিয়েছে, চেপে রেখে এখানটা ক্যানিস্টারটা আমি চাপবো, আর ওকে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলবো, যাতে করে অ্যারাউন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড করে নিঃশ্বাস নিতে বলবো, যাতে করে ড্রাগটা ডেলিভারি।
হাইজিন কিভাবে মেনটেন করবো এটা আছে। এবার কিছু জিনিস লাম্বার পাংচার, এগুলো নিয়ে কিছু বলার নেই, সবই জানিস। সব জায়গায় ইন্ডিকেশন অফ সিএসএফ এক্সামিনেশন জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এনি কন্ট্রাইন্ডিকেশন কি কি আছে সেগুলো জিজ্ঞেস করতে পারে। কোথায় করবো আমরা জিজ্ঞেস করবো। ইউজুয়ালি ইন চাইল্ড উই প্রেফার টু ডু বিটুইন L4 and L5 স্পাইন। কিভাবে করবো সেগুলো সব ডিটেলস একটু সুন্দর বানিয়েছো, এগুলো একটু করতে হবে। হ্যাঁ, সেগুলো নিয়ে খুব একটা কিছু বলার নেই। যেটা বলার আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল সিএসএফ প্যারামিটার, এটা একটু জানতে হবে, পরীক্ষা জিজ্ঞেস করবে হোয়াট ইজ নর্মাল সিএসএফ প্যারামিটার। আর what are the complications like post LP headache, post LP back pain, bloody tap, infections, hemorrhage, post-dural puncture, cerebral herniation, যদি বেশি আর raised intracranial tension আছে তার যদি সিএসএফ করে দিন বিফোর ম্যানেজিং দা raised intracranial tension, সেখানে আমার চান্স অফ cerebral herniation আছে। বোন ম্যারো অ্যাসপিরেশন, দু ধরনের নিডি হয়, একটা ক্লাইমা, একটা সালাস। ছবিটা আমি দেখাচ্ছি, ক্লাইমা সালাস। সালাসটা হচ্ছে এইটা, ক্লাইমা হচ্ছে এইটা। কিভাবে মনে রাখবি সালাস কোনটা ক্লাইমা কোনটা? সালাস ইজ ফর সাইড, সাইডে দেখ, এর একটা সাইডে একটা গার্ডের একটা নব বেরিয়েছে সাইডে। সো এখানে হচ্ছে এটা আছে, ক্লাইমাতে সাইডে নেই, ক্লাইমাতে গার্ডটা এখানটায় আছে। তো এস ফর সাইড, সাইড হচ্ছে সালাস। দিস ইজ বোন ম্যারো বায়োপসি। বোন ম্যারো অ্যাসপিরেশনের পার্টস গুলো এটা, দিস ইজ দ্য বোন ম্যারো নিডিল, দিস ইজ দ্য স্টিলেট এন্ড দিস ইজ দ্য গার্ড। ঠিক আছে, গার্ডটা আমাকে সেট করে আর কিভাবে করতে হয় ওটাও করবি। ইন্ডিকেশন অফ রিফাইন বায়োপসি, আমি এটা একটা সহজ একটা নেমোনিক বলছি, ক্লাইমা, ক্লাইমা নিডিল আছে, ক্লাইমা দিয়েই এর মেজর ইন্ডিকেশন গুলো হবে। কে ফর কালাজার, এল ফর লিউকিমিয়া লিম্ফোমা, আই ফর ইনফেকশনস লাইক pyrexia of unknown origin, infiltrations like Gaucher's Niemann-Pick, iron deficiency anemia, ITP. তো আই দিয়ে এতগুলো হলো ইন্ডিকেশন, এম দিয়ে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম এন্ড আদার ম্যালিগন্যান্সি, এ ফর অ্যাপ্লাস্টিক। এটা দিয়ে একটা সহজভাবে মনে রাখতে পারিস, ক্লাইমা দিয়ে নেমোনিক, মিডিলটার নাম ক্লাইমা আর নেমোনিকটা ক্লাইমা। ঠিক আছে, বোন ম্যারো অ্যাসপিরেশন এটাই দেখিয়েছে, পার্টস গুলো এগেন স্টিলেট, গার্ড আর মিডিল কিভাবে করতে হবে সেটাও দেখিয়েছে। ফ্যাক্টরস, কমপ্লিকেশনস, এগুলো প্রসিডিওর, এগুলো সব পড়ে নিবি, এগুলো পড়ার পিছনে ব্লাড ট্রান্সফিউশন সেট দেওয়া থাকে। ব্লাড ট্রান্সফিউশন সেটে এখানে আর ডিফারেন্স ফ্রম ব্লাড আর ইনফিউশন সেট অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন ডিফারেন্স হচ্ছে এই জায়গাটা। ব্লাড ট্রান্সফিউশন এখানে এই যে চেম্বার উইথ ফিল্টার, এইটা যদি না থাকে দ্যাট উইল বি আ ইনফিউশন সেট, এটা যদি থাকে দ্যাট উইল বি আ ট্রান্সফিউশন সেট। ওকে, ব্লাড ট্রান্সফিউশন সেট বাকিগুলো পড়ে নিবি। এটা ইনফিউশন সেট দেখ এখানটায় আছে, কিন্তু এখানে ডিপ চেম্বার, এখানে কোনো এরকম ফিল্টার নেই বা কোনো জালি নেই, মানে কোনো নেট টাইপের জিনিস নেই। এটা যদি না থাকে দ্যাট ইজ ব্লাড ট্রান্সফিউশন চেম্বার, এটা যদি না থাকে দ্যাট ইজ ইনফিউশন চেম্বার। জাস্ট জানতে হবে, পার্টস গুলো পড়ে নিন, জাস্ট সেম টু সেম দেখতে পাবি, এগুলো পড়ে পড়ে চলে আসবে। আইভি ক্যানুলা, বিভিন্ন সাইজের আইভি ক্যানুলা আছে। ইউজুয়ালি আমরা বাচ্চাদের ইউজুয়ালি বেশি সরুগুলো ইউজ করি, যত গজ যত ইনক্রিজ হবে তত সাইজ ছোট হবে। ইউজুয়ালি ইয়েলো, ভায়োলেট আর ব্লু, এই তিনটের মধ্যে আমরা পেডিয়াট্রিক্স ইউজ করি। আর অ্যাডাল্টে দেখেছিস গ্রিন বা গ্রে যেরকম ইউজ করে, অরেঞ্জ ইউজুয়ালি কেউ ইউজ করে না। তো দিস আর দ্য ভেরিয়াস আইভি ক্যানুলাস। এটা থাকতে পারে মাইক্রো ডিপ সেট, বাচ্চাদের খুব মাইক্রো ডিপ সেট থাকে, মাইক্রো ডিপ সেটটা দেখতে জানতে হবে। মাইক্রো ডিপ সেটের ছবিটা মনে হয় নেই, মাইক্রো ডিপ সেট দেখে নিবি আমি। ঠিক আছে, এই কটা জিনিসই মেনলি থাকবে। টুকটাক একটা দুটো জিনিস, যেমন ইটি টিউবটা আমি আনতে অ্যাড করতে ভুলে গেছি, ইটি টিউব একটা থাকতে পারে। ম্যাক্সিমাম এই কটা জিনিসই থাকে, এগুলো ভালো করে পড়বি। এক্সট্রা যদি কিছু থাকে পরে যদি পরে দরকার করে ক্লাস করতে আমি এক্সট্রা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখানেই তাহলে আজকে ক্লাস শেষ করছি, তো কনফারেন্স হয়ে গেছে। সব ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই। হ্যালো, তাহলে হচ্ছে shall I stop here? অনিকেত, শুনতে পাচ্ছিস তো? তাহলে কি করবো, বন্ধ করি? কজন আছে এখন? ঠিক আছে, ঠিক আছে। তো নাও আই এম। থ্যাংক ইউ স্যার, তাহলে শেষ করছি সেশনটা। তোদের পরীক্ষা কবে রে? তোদের প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যালস তো বলেনি স্যার, থিওরিটা 21-এ। রিশিডিউল হয়েছে? হ্যাঁ স্যার, থার্ড উইকে চলে গেছে নভেম্বর। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দে। আর কি করবি, কোভিড টাইমে তো এটা সামনাসামনি ক্লাস হওয়ার কোনো ডিফারেন্স আছে? ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। স্টপিং।
এইটুকু টাইমের মধ্যে আর কি বলবো, তাই না? লগ আউট, লগ আউট করে দাও।